রিনা যে ট্রেনে করে প্রত্যেকদিন কলেজে যায় সেই ট্রেনে খুব ভালো পেয়ারা মাখা বিক্রি হয়। যখনই হৃদয়পুর স্টেশন আসে তখনই একজন ব্যক্তি কাসন্দি পাকা পাকা পেয়ারার ডাসা পেয়ারা, পেঁয়াজ, লঙ্কা, চাটনি, নুন ইত্যাদি নিয়ে ট্রেনে উঠে পড়ে। আর তার ডাক শুনেই রিয়ার মন পেয়ারা মাখা খাওয়ার জন্য নেচে ওঠে। সে প্রত্যেকদিন হৃদয়পুর স্টেশন আসলেই পেয়ারা মাখা খাওয়ার জন্য অপেক্ষা করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে রিয়ার সঙ্গে বিকাশের বিয়ে ঠিক হয়। হ্যাঁ মা, আমি বিকাশকেই বিয়ে করব, কারণ ও হৃদয়পুর স্টেশনের সামনাসামনি থাকে আর ওই স্টেশন থেকে ট্রেন ধরতে দেরি হবে না, কারণ ওই ট্রেনেই আমার সব থেকে পছন্দের খাবার পাওয়া যায়, পেয়ারা মাখা। তাই বিয়ের পর প্রত্যেকদিন আমি কলেজে যাওয়ার সময় আরাম করে ট্রেনে বসে পেয়ারা মাখা খেতে পারবো। রিনার কথা শুনে তার মা খুবই অবাক হয়, কারণ রিনা শুধুমাত্র বিয়েতে রাজি হয় তার শ্বশুরবাড়ি হৃদয়পুর স্টেশনের কাছাকাছি বলে। এভাবেই দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রিনার সঙ্গে বিকাশের ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন কেটে যায়। এ কি বৌমা, তুমি এই বৃষ্টির মধ্যে সাত সকালবেলা কোথায় চললে? বাইরে আকাশ কালো করে বৃষ্টি পড়ছে, আজকে কোনো জনমানব রাস্তায় নেই, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছে না, আর তুমি এই বৃষ্টির মধ্যে হাতে ছাতা নিয়ে ঢং ঢং করে কোথায় চললে? আজকে আমাকে কলেজে যেতেই হবে মা, আপনি তো জানেন আমি 10টার মধ্যে ট্রেন ধরি, আমাকে প্লিজ আটকাবেন না। আজকে যতই বৃষ্টি পড়ুক না কেন আমি কলেজে যাবই। তুমি আজকে কলেজে যাবে মানে? আমার ছেলে সকালবেলা বাজার থেকে মাংস নিয়ে এসেছে, কোথায় ভাবলাম তুমি আজকে আমাদের মাংস কষা আর ভাত রান্না করে খাওয়াবে, কিন্তু তুমি আজকেও কলেজে যাবে বলছো? সরি মা, আজকে আপনাকেই রান্নাবান্না করতে হবে, কারণ আজকে আমার কলেজে যাওয়া খুব জরুরি। আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, ক্লাসটা মিস করে গেলে আমার পরীক্ষায় ক্ষতি হতে পারে। রিনা এরকম কথা বললে তার শাশুড়ি মার কোনো তর্ক করতে চায় না। রিনা তখনই ছাতা মাথায় দিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে তার কোনো রকম ইম্পর্টেন্ট ক্লাস থাকে না, সে শুধুমাত্র বৃষ্টির মধ্যে ট্রেনের পেয়ারা মাখা খাওয়ার জন্য কলেজের বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আমাকে একটু বেশি করে পেয়ারা মাখা দাও তো, আজকে বৃষ্টির মধ্যে ট্রেনটা খুব আস্তে আস্তে চলছে, আমি এতক্ষণ ধরে ট্রেনে বসতে পারবো না, শুধু মুখে বসে থাকা যায় না, বসে বসে পেয়ারা মাখা খাবো। হ্যাঁ দিদি, এক্ষুনি মেখে দিচ্ছি। আর আপনি গোলমরিচ দিয়ে পেয়ারা মাখা খেতে ভালোবাসেন আমি জানি, তাই দেখুন না আজকে আমি গোলমরিচও নিয়ে এসেছি। এমন সময় রিনা যখনই পেয়ারা মাখা হাতে পায় তখনই সে টপ টপ করে পেয়ারা মাখা খেতে শুরু করে। এভাবে পেয়ারা মাখা খেতে খেতে সে কলেজে পৌঁছায়। কিন্তু দুঃখের বিষয়, কলেজের সামনে জল জমে যাওয়ায় কেউ আজকে কলেজে আসেনি। কিন্তু রিনা শ্বশুরবাড়িতে মিথ্যা কথা বলে কলেজে আসে, তাই সে শ্বশুরবাড়িতে ফিরতেও পারে না। সে স্টেশনে বসে বসে শুধুই পেয়ারা মাখা খেতে থাকে। অন্যদিকে তার স্বামী বিকাশ বাড়িতে ফিরে এসে বলে, আজকে এই বৃষ্টির মধ্যে রিনা কলেজে গেছে, সত্যি পারেও বটে। এই বলে বিকাশ যখন তার বউকে ফোন করতে যাবে তখন সে দেখে যে রিনা তার ফোন বাড়িতেই ফেলে গেছে, তাই বিকাশ রিনাকে ফোন করতে পারে না। কিন্তু এমন সময় হঠাৎ করেই রিনার এক বান্ধবী রিনাকে ফোন করে। আর বিকাশ যখন সেই কল রিসিভ করে তখন, কিরে রিনা, আজকে কলেজ ছুটির দিনে কি করছিস? বাড়িতে ভালো মন্দ খাওয়া দাওয়া করছিস তাই তো? বাইরে যা বৃষ্টি পড়ছে, ভাগ্যিস কলেজটা ছুটি দিয়েছে, সকালবেলা প্রফেসর ফোন করে না জানালে আমি বেকার বেকার কলেজেই চলে যেতাম। কিন্তু রিনা যে কলেজে গেল, ও বললো তোমাদের নাকি একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। ও জামাইবাবু আপনি? না না, আজকে তো আমাদের কলেজ ছুটি, আমি ফোন রাখছি, হ্যাঁ আমার অনেক কাজ আছে। এই বলে দীপিকা ফোন রেখে দেয়। এমন সময় বিকাশ খুব ভালো মতোই বুঝতে পারে রিনা মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরিয়েছে। দেখতে দেখতে এভাবেই সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলায় রিনা যখন বাড়িতে ফিরে আসে তখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামী দুজনে মিলে ভীষণই বকাবকি শুরু করে। তুমি যে এত মিথ্যা কথা বলো সেটা আমার জানা ছিল না, আজকে সকালবেলা কিরকম মিথ্যা কথা বলে বাইরে রাস্তায় ঘুরতে বেরিয়ে পড়লে? কোথায় গেছিলে শুনি? ভাগ্যিস দীপিকা ফোন করেছিল, তা না হলে তো জানতেই পারতাম না যে তোমার কলেজে আজকে ছুটি ছিল। ছি ছি ছি, তুমি শেষ পর্যন্ত আমাকে মিথ্যা কথা বলে বাড়ি থেকে বেরোচ্ছ। মিথ্যা কথা বলেছি বেশ করেছি, কারণ আমি যদি সকালে আপনাকে বলতাম আমার ট্রেনের পেয়ারা মাখা খেতে ইচ্ছে করছে বলে আমি বাড়ির বাইরে বেরোবো, আপনি কি আমাকে যেতে দিতেন? তাই আমাকে মিথ্যা কথা বলতে হয়েছে।
আর তোমরা আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ কেন? আমি কি বড় কোনো অন্যায় করে ফেলেছি? এই দেখো, আজকে আমি বাইরে বেরিয়েছিলাম বলে কত কত পেয়ারা মাখা নিয়ে এসেছি। এই বলে রিনা তার ব্যাগ থেকে 10টা পেয়ারা মাখার ঠোঙা বার করে। এত পেয়ারা মাখা দেখে তার স্বামী এবং শাশুড়ি মা অবাক হয়, কারণ সেই পেয়ারা মাখাই নাকি রিনার রাত্রিবেলার ডিনার হবে। কিছুক্ষণের মধ্যেই রিনা একা একা বসে বসে সব পেয়ারা মাখা খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরও কিছুদিন কাটে। কিন্তু রিনা প্রত্যেক দিনই ট্রেনে উঠে বেশি বেশি করে পেয়ারা মাখা খায়। সে তার শ্বশুরবাড়ির লোকেদের কোনো কথা শোনে না। কিন্তু একদিন রিনার ভীষণ পরিমাণে জ্বর হয়, তাই সে কলেজে যেতে পারে না। এই যে বিকাশ, তুমি কিন্তু আমাকে প্রমিস করেছো যে আজকে তুমি আমাকে পেয়ারা মাখা নিয়ে এসে দেবে। তাই আমি ট্রেনে উঠে যেই দাদাটার কাছ থেকে পেয়ারা মাখা কিনে খাই, তুমি কিন্তু ওই দাদাটার কাছ থেকেই পেয়ারা মাখা কিনে আনবে, কেমন? আরে হ্যাঁ বাবা, হ্যাঁ, চিন্তা করো না। আজকে তোমার পেয়ারা মাখা খাওয়ার জন্য আমাকে বাড়ির গাড়ি ছেড়ে ট্রেনে করে ট্রাভেল করতে হচ্ছে। আমার আর ভালো লাগে না, ধুর। বাবা, একটু ট্রেনে করে যাবে, তাতে আবার নাটক করার কি আছে? সাধারণ মানুষরা বুঝি ট্রেনে ওঠে না? সবার কি গাড়ি থাকে? আমার জ্বর হয়েছে বলে তুমি আমাকে প্রমিস করেছো যে আমি যা চাইবো তুমি আমাকে তাই খাওয়াবে। তাই তুমি আজকে আমাকে ট্রেনের পেয়ারা মাখা খাওয়াবে। আমি কিছুই শুনতে চাই না। এই কথা শুনে বিকাশের কিছু করার থাকে না। বিকাশ ভিড় ট্রেনের মধ্যে ঝুলতে ঝুলতে অফিসে যায়। আর ট্রেনে করে বাড়ি ফেরার সময় সে রিনার জন্য বেশি বেশি করে পেয়ারা মাখা নিয়ে আসে। সেই ঝাল ঝাল পেয়ারা মাখা খাওয়ার পর রিনা একটু সুস্থতা বোধ করে। দেখেছো, আমি কেন ওষুধ খেতে চাই না? কারণ এই ট্রেনের পেয়ারা মাখাই হলো আমার জ্বরের ওষুধ। এরকম ঝাল ঝাল পেয়ারা মাখা খেলে যে কারো জ্বর ঠিক হয়ে যাবে। আসলে রিনার কিছুদিন আগে জ্বর হয়, কিন্তু কেউ তাকে ডাক্তারি ওষুধ খাওয়াতে পারেনি, কারণ সে মনে করে ট্রেনের পেয়ারা মাখা খেলেই সে সুস্থ হয়ে উঠবে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। কিন্তু দিনের পর দিন রিনার ট্রেনে ট্রাভেল করা এবং সেখান থেকে পেয়ারা মাখা খাওয়া যেন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত সে ট্রেনের পেয়ারা মাখা খেয়ে থাকে। এমনই একদিন বাড়ির কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেল। আমি মনে হয় 10টার ট্রেনটা পাবো না, আর ওই ট্রেন না পেলে আমি পেয়ারা মাখাও খেতে পারবো না। এবার কি হবে? এভাবে রিনা ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। সে তাড়াতাড়ি করে সব বাড়ির কাজ কমপ্লিট করে ট্রেন ধরার উদ্দেশ্যে রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। কোনো মতে সে দৌড়ে দৌড়ে স্টেশনে পৌঁছায় আর খুবই কষ্ট করে ট্রেন ধরে। ট্রেনে ওঠার পর সে পেয়ারা মাখা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দুঃখের বিষয়, সেদিন ট্রেনে কোনো পেয়ারা মাখাওয়ালা আসে না। কি ব্যাপার, আজকে পেয়ারা মাখা দাদা আসলো না কেন? এই কালকে বলল ওনার বাড়ির কাছে নাকি ডাসা ডাসা পেয়ারা হয়েছে, আর আজকে সেই পেয়ারাগুলো আমাকে মেখে খাওয়াবে। কিন্তু আজকে উনি আসলেন না, ডুব মেরে দিলেন। দূর, আমার আর ভালো লাগছে না। এই কথা ভেবে রিনা মন খারাপ করে ট্রেন থেকে নেমে যায়। সেদিন সারাটা দিন রিনা কলেজে মনমরা হয়ে থাকে। সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় সে আবার আনন্দিত হয়ে পেয়ারা মাখা খাওয়ার আশায় ট্রেনে ওঠে। ট্রেনের সিটে বসে বসে সে পেয়ারা মাখার জন্য অপেক্ষা করতে থাকে। হৃদয়পুর স্টেশন আসতে যাবে, কিন্তু এখনো পেয়ারা মাখা দাদা আসলো না কেন? তার মানে কি অন্য কোনো স্টেশন থেকে উঠবে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় রিনা একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, আপনিও তো আমার মতো প্রত্যেকদিন পেয়ারা মাখা খান, তাহলে আজকে ওই দাদাটা আসলো না কেন, আপনি বলতে পারবেন? হ্যাঁ, ওনার মনে হয় একটু আসতে দেরি হচ্ছে, কারণ আমি ওনার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছিলাম। উনি আমাকে বললো উনি আজকে কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠবেন, তাই আমি ওনার অপেক্ষা করছি। তা না হলে আমিও তো হৃদয়পুরেই নেমে যাই। কমলাপুর স্টেশন হৃদয়পুর স্টেশন থেকে আরো 3 ঘন্টা দূরে, তাই রিনা এবার বুঝতে পারে না সে কি করবে। এমনিতেই অনেকটা সন্ধ্যা হয়ে আসে। এখন যদি সে পেয়ারা মাখা খাওয়ার জন্য কমলাপুর স্টেশন পর্যন্ত অপেক্ষা করে, তাহলে অনেকটাই রাত হয়ে যাবে। কিন্তু সে পেয়ারা মাখার লোভ কিছুতেই ছাড়তে পারে না। আজকে না হয় একটু দেরি হবে, কারণ কালকে তো ছুটির দিন। তাই আমি কমলাপুর স্টেশন থেকে পেয়ারা মাখা কিনে খাবো, তারপর সেই ট্রেন ধরে বাড়ি ফিরবো। না হলে আজকে আমি আর পেয়ারা মাখা খেতে পারবো না। এই কথা ভাবতে ভাবতে রিনা আবার ট্রেনের সিটে গিয়ে বসে পড়ে। কিন্তু দুঃখের বিষয়, একে একে সব ট্রেন ফাঁকা হয়ে যায়। তাই রিনার কেমন যেন ভয় হতে শুরু করে। আসলে সে বুঝতে পারে না সে পেয়ারা মাখা খাওয়ার লোভে একটা পাতা ফাঁদে পা দিয়েছে।
কিছুক্ষণের মধ্যেই কমলাপুর স্টেশন চলে আসে, আর সেই স্টেশন একেবারে ঘুটঘুটে অন্ধকার। তার উপর সারা ট্রেন একেবারে ফাঁকা। এ কি, আপনি যে বললেন পেয়ারা মাখা দাদা এই স্টেশনে ট্রেনে উঠবে, এটাই তো শেষ স্টপেজ। উনি তো এখনো উঠলেন না। আপনি সত্যি করে বলুন তো, আপনি আমাকে ঠিক কথা বলেছেন কি না? আসলে আপনি এত সুন্দরী না, আপনাকে দেখে আমার কথাগুলো গুলিয়ে গেছে। আপনি প্রত্যেকদিন ট্রেনে পেয়ারা মাখা খেতে খেতে জানতো, কিন্তু আপনি তো আমার সাথে কথাই বলেন না। তাই আজকে যখন বললেন আমি খুব খুশি হয়েছি, তাই আপনাকে একটা মিথ্যা কথা বলে ফেলেছি। চলুন এবার এখান থেকে, আমি আর আপনি এবার পালিয়ে যাই। আমি আপনাকে খুব ভালো রাখবো আর সারা জীবন পেয়ারা মাখা খাওয়াবো। এমন কথা শুনে রিনা খুবই ভয় পেয়ে যায়। তাই সে ভয়ের চোটে স্টেশনে নেমে পড়ে, কিন্তু সেই ব্যক্তিটি কিছুতেই তার পেছন ছাড়তে চায় না। রিনা চিৎকার করে করে সাহায্য চাইলেও সেই স্টেশন পুরোপুরি ফাঁকা থাকে, তাই তার আওয়াজ কারোর কান পর্যন্ত পৌঁছায় না। তুমি হাজারবার চিৎকার করলেও কারো সাহায্য পাবে না মামুনি, এখানে শুধু আমি আর তুমি। তাই আজকে আমি তোমাকে নিয়ে এখান থেকে পালাবই। বদমাইশ লোক একটা, আমাকে ছেড়ে দাও বলছি। আমি তোমার সঙ্গে কোথাও যাব না, আর আমি কোনোদিনও পেয়ারা মাখা খাবো না। আজকে আমি কত বড় বিপদে পড়লাম। এমন সময় সেই বদমাইশ লোক রিনার সঙ্গে দুর্ব্যবহার করবে বলে ঠিক করে, আর তখনই বিকাশ সৌভাগ্যবশত সেই স্টেশনে চলে আসে। কিন্তু বিকাশকে দেখে সেই ব্যক্তিটি ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। শয়তান লোক, আজকে তোকে আমি মেরেই ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমার বউয়ের দিকে খারাপ নজরে তাকাস। আমায় ক্ষমা করে দিন দাদা, আমার খুব ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম করবো না, কিন্তু দয়া করে আমাকে মারবেন না, আর আমাকে পুলিশেও তুলে দেবেন না। আমার বাড়িতে বউ বাচ্চা আছে। বাড়িতে বউ বাচ্চা থাকার পরও তোর খারাপ নজর? যা পালিয়ে যা বলছে এখান থেকে, তা না হলে আজকে তোর একদিন কি আমার একদিন। বিকাশ এই কথা বললে সেই ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে বাঁচে। আজকে আমি তোমার জন্য বেঁচে গেলাম বিকাশ, না হলে পেয়ারা মাখা খাওয়ার লোভে আজকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ভাগ্যিস আজকে অফিস থেকে আমাকে কমলাপুরে কাজে পাঠিয়েছিল। আমি তো কিছুতেই এখানে আসতে চাইছিলাম না, আর আমি যখন বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করে আমার গাড়িটাও খারাপ হয়ে যায়। তাই আমি আজকে ঠিক করেছিলাম যে ট্রেনে করে বাড়ি ফিরবো। ভাগ্যিস আমি এলাম, তা না হলে তোমাকে তো বাঁচাতেই পারতাম না। আজকের পর থেকে জীবনে অন্য কারোর কথা শুনে ট্রেনে কোনো কিছু খাবারের লোভে নিজের স্টেশন ছেড়ে অন্য স্টেশনে এসো না বলে দিলাম, তা না হলে কিন্তু এরকমই বিপদ হবে। বিকাশের কথা শুনে রিনা নিজের ভুল বুঝতে পারে। তাই সেদিনের পর থেকে রিনার কখনো ট্রেনের পেয়ারা মাখা খাওয়ার জন্য নিজের জীবনে কোনো রকম বিপদ ডেকে নিয়ে আসে না। সে তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করতে থাকে। শান্তিনিকেতন হাই স্কুলের পাশে রূপা দীর্ঘদিন ধরেই বরফ গোলা বিক্রি করে আসছে। সে একজন দোকানদার হিসেবে খুবই ভালো ছিল। বাচ্চারা তার কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে বরফ গোলা খেতই না, আর এতে করে তার কেনা বেচাও বেশ চলতো। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও সে তাদের দারিদ্রতাকে এখনো পর্যন্ত দূর করতে পারছিল না। তার সংসারে তার স্বামী পঙ্কজ এবং তার ভাই সমীর থাকতো। আসলে পঙ্কজ সাধারণ মানুষের মতো ছিল না। সে দেখতে প্রাপ্তবয়স্ক হলেও তার বুদ্ধি ও কথাবার্তা এখনো পর্যন্ত বাচ্চাদের মতোই ছিল। রূপা রূপা, আমাকে একটা বরফ গোলা দিয়ে যাও না, আমি খাবো। তাহলে আমার স্কুল ধারে আজ যেতে হবে না। আর আমি ভেবেছি আজ স্কুল কামাই করব, তাহলে ম্যাডামরা আমাকে মারতেও পারবে না। কি মজা হবে। হ্যাঁ পঙ্কজ, তোমাকে দিচ্ছি। এগুলো তো আমি তোমার জন্যই বানিয়েছি। তোমার যত মন চাই ততগুলোই গোলা খাও। এই নাও। সমীর, তুমি তোমার দাদার খেয়াল রাখবে। আমি আসছি, অনেক সময় হয়ে গেল। এই বলে রূপা সেখান থেকে ঠেলাটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে যায়। বেশ কিছুক্ষণ হাঁটার পর সে স্কুলের কাছে চলে আসে। তখন বাচ্চারা সকলেই তাকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। আন্টি আন্টি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমরা কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে লাল গোলা দাও, আর একটা হলুদ রঙের দেবে। কাকিমা, আমাকে সবুজ রঙেরটা দেবে। আমার সবুজ রং খুব ভালো লাগে। এই তোরা চুপ কর, আমায় কালো আর সাথে হজমোলা মিশিয়ে দেবে, তাহলে পুরো পেপসির মতো খেতে লাগবে। আমাকে তাড়াতাড়ি দাও। বাচ্চারা সকলেই এভাবে বলে বলে তাদের মন পছন্দের গোলা কিনছিল। ঠিক তখনই তাদের স্কুলের একটি ম্যাডাম সেখানে আসে, যে কিনা প্রত্যেকদিন রূপার কাছ থেকে বরফের গোলা খেতে পছন্দ করত। আরে রূপাদি, আপনি এসে গেছেন। আপনাকে দেখে মাঝে মাঝে আমার তো মনে হয় বাচ্চারা এখানে পড়তে আসে না, আপনার বরফ গোলা খেতেই আসে।
এতগুলো বাচ্চাদের একসঙ্গে দেন, সকলের থেকে বুঝে সুঝে টাকা পান তো নাকি? ম্যাডাম, টাকার জন্য কে এখানে আসে? আমি তো এদেরকে খাইয়ে আনন্দ পাই, আর যেটুকু লাভ হয় তাতে করে ঈশ্বর দুবেলা চালিয়ে দেন। এর থেকে বেশি আর কি দরকার বলুন? এই নিন ম্যাডাম, আপনার বরফ গোলা। রূপার কথা শুনে ম্যাডামটি হাতে বরফ গোলাটি নিয়ে চুপ করে থাকে। কিছুক্ষণ পর সে বরফ গোলাটি একটু খেয়ে বলে, দিদি, আপনার গোলার যেমন স্বাদ পরিবর্তন হয়নি, ঠিক তেমনি আপনাদের আদর্শেরও কোনো পরিবর্তন হয়নি। আসলে আপনার স্বামী পঙ্কজ বাবু এই একই রকম কথা বলতেন। তা উনি এখন কেমন আছেন? হ্যাঁ ম্যাডাম, উনি ভালো আছেন। ঈশ্বরের কাছে ওনার জন্য প্রার্থনা করবেন। পঙ্কজের ব্যাপারে বলতে গিয়ে রূপার চোখ জলে ভিজে যায়। স্কুলের সময় হয়ে আসায় ম্যাডামটি সেখান থেকে চলে যায়। রূপা তখন তার পুরানো দিনের কথা মনে করতে থাকে। আসলে পঙ্কজের অবস্থা প্রথম থেকে এরকম ছিল না। কয়েক বছর আগে সেও সাধারণ ছিল, আর সেই প্রথমে বরফ গোলা বিক্রি করত। সে প্রচুর সৎ ছিল, আর সেই জন্যই হয়তো তার বেশি টাকা মুনাফা হতো না। কিন্তু তার ভাই সমীর তার দাদার ঠিক উল্টোটা ছিল। সে সব জিনিসেই লাভ খুঁজত। কিছু কাজকর্ম না করেও তার কাছে সবসময় টাকা থাকতো। এমনই একদিন, আরে সমীর, তুমি আবার এত দামি শাড়ি নিয়ে আসতে গেলে কেন? আর এত টাকা তুমি কোথা থেকে পেলে? তুমি তো কোনো কাজকর্মই করো না। বৌদি, অত প্রশ্ন করো না তো। আমার কাছে সবসময় টাকা থাকে না, বুঝলে? আমি দাদার মতো রাজা রামমোহন নই যে সবসময় লোকের ভালো ভাববো। মাঝে মাঝে নিজেরও ভালো ভাবতে হয়, বুঝলে? সে তো ঠিক আছে, কিন্তু তুমি তো টাকা রোজগার করো না। আর এই টাকাগুলো যে নিয়ে এসেছো, সেটা কিভাবে এনেছো সেটাও তো জানার প্রয়োজন আছে, তাই না? তারা দুজনে কথাবার্তা বলছিল। ঠিক তখনই সেখানে পঙ্কজ এসে বলে, হ্যাঁ রূপা, তুমি ওকে কিছু বোঝাও। আমি তো ওকে বুঝিয়ে বুঝিয়ে হার মেনে গেছি। আমার কিছুই বোঝানো লাগবে না দাদা। এদিকে বৌদির শাড়ি ছেঁড়া, সেদিকে লক্ষ্য না দিয়ে জনসেবা করতে চলেছে। বলি, এসব করে তুমি কি পাও শুনি? আমাকে দেখো, আমি কিছু কাজ না করেও আমার কাছে কত টাকা থাকে। তোমাকে তো এটা বলছি না তুমি লোকের কাছ থেকে চুরি করো। অন্য ব্যবসায়ীদের মতো বরফ গোলার দাম একটু হলেও বাড়াতে পারো তো, তাই না? আসলে সমীর ঠিকই বলছিল। সময়ের সঙ্গে সঙ্গে সব জিনিসের দাম বেড়েছিল, কিন্তু পঙ্কজ তখনও তার বরফগুলার দাম অপরিবর্তিতই রেখেছিল। তার বক্তব্য ছিল বরফগুলার দাম বাড়ালে বাচ্চারা কিনতে পারবে না, আর বাচ্চারা না কিনলে তার বিক্রিও হবে না। সমীর এখন বাচ্চা আছে রূপা, তাই ওইগুলো বোঝে না। ও যেদিন তোমার মতো বড় হবে সেদিন বুঝে যাবে। এই নাও আমাদের এ মাসের টাকা, আর কিছু টাকা রেখে দিয়েছি। কাল সকালে গিয়ে বরফ আর রঙিন জুস কিনে আনতে হবে, বুঝেছো? পঙ্কজের কথা শুনে সমীর রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকাল উঠে পঙ্কজ দোকানে বরফ এবং জুস কিনতে যায়। সে সেখানে গিয়ে তার জিনিসপত্রের অর্ডার দিলে দোকানদার তাকে বলে, এই ভোলা, দাদাকে 5টা জুস আর 10 পেটি বরফ দে তো। আর হ্যাঁ পঙ্কজ, এই কোম্পানির জিনিস নিচ্ছ নাও, কিন্তু আগের থেকে দাম বেড়ে গেছে, তাই তোমাকে বেশি টাকা দিতে হবে। সে কি বলছো? আমি কাল তো নিয়ে গেলাম, তখন দাম তো ঠিকই ছিল, আর আজ বেড়ে গেল? এত দাম বাড়ালে আমার গোলা বিক্রি করে লাভ তো দূরের কথা, সবই তো লস হয়ে যাবে। তাতে আমি কি করব? তুমি দামি জিনিস নিচ্ছ, দাম তো বেশি দিতেই হবে। আর তুমিও তো পাগল, লোককে দামি জিনিস খাওয়ালে লাভ করবেই বা কি করে? অন্য কোম্পানির মাল নাও, হাফ দামে পেয়ে যাবে, আর দেখবে পকেট ভর্তি টাকা হয়ে যাবে। না দাদা, আমার কম দামি উল্টোপাল্টা জিনিস চাই না, যেটা খেলে বাচ্চাদের ক্ষতি হবে। প্রয়োজনে আমি বরফ গোলা বিক্রি করাই ছেড়ে দেব, তবু আমি বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি করব না, বুঝেছো? পঙ্কজের আদর্শ এরকমই ছিল। সে শুধু তার দোকানের ক্ষেত্রেই নয়, সবকিছুতেই সততাকেই মূলধন হিসেবে ব্যবহার করত। এভাবেই কম হলেও সে খুশি থাকত। একদিন সে তার বরফ গোলার দোকানে বাচ্চাদের বরফ গোলা দিচ্ছিল। তখন সে দেখতে পায় একটি বাচ্চা রাস্তা পার করছে। ঠিক তখনই একটি গাড়ি দ্রুত গতিতে বাচ্চাটির দিকে এগিয়ে আসছে। সে আর দেরি না করে বাচ্চাটিকে বাঁচাতে যায় এবং বাচ্চাটিকে বাঁচিয়েও নেয়, কিন্তু সে নিজে গুরুতরভাবে আহত হয়। তার মাথায় খুব জোরে চোট লাগে। পঙ্কজ প্রাণে বেঁচে তো গিয়েছিল, কিন্তু সেদিনের পর থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং বাচ্চাদের মতোই আচরণ করতে শুরু করে। পুরানো দিনের কথা মনে করে রূপা কাঁদছিল। ঠিক তখনই একটি বাচ্চার গলার আওয়াজ পেয়ে রূপা তার পুরানো দিনের স্মৃতি থেকে বেরিয়ে আসে। কাকিমা,
তুমি কি চিন্তা করছো? আমাকে একটি বরফ গোলা দাও, আমি বাড়ি নিয়ে যাব। হ্যাঁ রে মা, দিচ্ছি। আর কে কে খাবি খেয়ে নে, আজ আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব, আমার বাড়িতে একটু অসুবিধা আছে। এভাবে সেদিন রূপা দোকানদারি করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, কারণ তার মায়ের শরীর খুব অসুস্থ ছিল। বাড়ি আসতেই তার কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে যে তার মা মারা গেছে। খবরটি শুনে সে খুবই কাঁদতে থাকে। হে ঈশ্বর, আমি কি দোষ করেছি বলো, যে এক এক করে আমার কাছ থেকে তুমি সবাইকে কেড়ে নিচ্ছ? আমার তো এখন বাঁচতেই ইচ্ছে করছে না। বৌদি, তুমি এভাবে ভেঙে পড়ো না। মানুষের জীবনের দুঃখ কষ্ট তো থাকবেই, আর সকলকেই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তুমি বরং গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। না সমীর, আমি শুধু সেটা ভেবেই কাঁদছি না তো, মনের মধ্যে অনেক কিছুই চিন্তা ভাবনা হচ্ছে। আর দেখো না, আমি যদি কিছুদিনের জন্য গ্রামে যাই, তাহলে এখানে তোমার দাদার কে খেয়াল রাখবে? হ্যাঁ রূপা, তুমি যেও না। তুমি চলে গেলে আমায় কে বরফ গোল্লা খেতে দেবে? আমার না তোমার হাতের বরফ গোল্লা খেতে খুব ভালো লাগে। তুমি চিন্তা করো না বৌদি, দাদার আমি খেয়াল রাখবো। আর দাদা, তোমাকে আমি বরফ গোলা খাওয়াবো, আর ঠেলা নিয়ে প্রতিদিন বিক্রিও করতে যাব। তাহলে আমাদের সংসারেরও অসুবিধা হবে না। সমীরের কথা শুনে রূপা নিশ্চিন্তে সেখান থেকে গ্রামের বাড়িতে চলে যায়। এদিকে সমীর তার বরফ গোলার ঠেলাটি নিয়ে তার বৌদির মতো স্কুলের সামনে গিয়ে দাঁড়ায়। তখন কিছু বাচ্চা এসে তাকে জিজ্ঞাসা করে, কাকু, আজকে তুমি এসেছো, আমাদের রূপা আন্টি আসেনি কেন? এই বাচ্চাগুলো খুব প্রশ্ন করে তো, কে এসেছে না এসেছে তাতেও খোঁজ। তোমার আন্টির শরীর খারাপ, উনি কিছুদিন আসবেন না। কটা বরফ গোলা দরকার আমায় বলো, বাড়তি কথা বলো না। সমীরের এরকম রাগী মেজাজের কথা শুনে বাচ্চাগুলো ভয় পায় এবং তার কাছ থেকে বরফ গোলা নিয়ে সেখান থেকে চলে যায়। সমীর বাড়ি চলে আসে, কিন্তু সে দেখে রঙিন জুস, বরফ সবকিছুই শেষ হয়ে গেছে। তাই পরের দিন সকালবেলা সে সেগুলো কিনতে দোকানে যায়। দাদা, বরফ গোলার রঙিন জুস বোতলের দাম কত? 2 রকমের আছে, কোনটা নেবেন? এই যেমন 100 টাকা দামি আছে, 50 টাকা দামিও আছে। এতে তফাৎ কি আছে? মানে কোনটা ভালো খারাপ যদি একটু বলে দিতেন আর কি ভালো হতো। আসলে আমি নতুন তো। খারাপ তো কোনোটাই নয়, তবে ওটা কোম্পানির আর একটা চালু লোকাল। লোকাল মাল বেচে লাভ বেশি পাবেন, এই আর কি। দোকানদারের কথা শুনে সমীর কম দামি কালারিং জুস এবং বরফ কিনে নেয়। সেগুলো দিয়ে সে গোলা তৈরি করে বিক্রি করতে শুরু করে। দিনের শেষে অনেক বেশি মুনাফাও পাচ্ছিল সে। বেশ কিছুদিন এভাবেই চলতে থাকে। এদিকে লাভের টাকা বেশি বেশি পেয়ে সমীরও খুব খুশি ছিল। কিন্তু একদিন সে দেখে বাচ্চারা আর কেউই তার কাছ থেকে গোলা খেতে আসছে না। তাই সে একটি বাচ্চাকে ডেকে বলে, এই বাবু শোন, কদিন ধরেই দেখছি বাচ্চারা আমার দোকানে বরফ গোলা খেতে আসছে না। তা কেন জানিস? কাকু, আমি জানি না, তবে শুনেছি ওদের পেটের অসুখ হয়েছে। কি যেন বলে না, কলেরা না কি বললো, আমার মনে নেই। বাচ্চাটির কথা শুনে সমীর খুব ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে তার ডুপ্লিকেট দূষিত বরফগুলা খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে উঠেছে। তাই সে মনে মনে খুব দুঃখ পায়। সে তখনই খারাপ জুস এবং বরফগুলোকে ফেলে দিয়ে আবারও ভালো কোম্পানির মালপত্র কিনে নিয়ে আসে। সে তার বেশি লাভের আশা ছেড়ে দিয়ে তার দাদা বৌদির মতোই সৎ পথে বরফগোলা বিক্রি করতে শুরু করে। কয়েকদিন পর রূপা বাড়ি ফিরে সেও আরেকটি ঠেলা নিয়ে বরফগোলা বিক্রি করতে থাকে। দুজন মিলে রোজগার করে পঙ্কজকে একটি ভালো ডাক্তার দেখায়। পঙ্কজ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।